আজকের ক্লাসে আমরা বিজ্ঞানের একটি ক্ষুদ্র বিষয়, যেটা দিয়ে বিজ্ঞান মূলত শুরু হয় বা বিজ্ঞানের বিষয়গুলো সম্পর্কে জানতে গেলে যে বিষয়টি সম্পর্কে না জানলে নয়, অর্থাৎ কোষ নিয়ে আমরা আলোচনা করব। বিশেষত জীববিজ্ঞান বিষয়ক আলোচনায় কোষ সম্পর্কে না জানলেই নয়, অর্থাৎ কোষের আদ্যপান্ত নিয়ে আজকের এই ক্লাস। স্বাগতম সবাইকে এই ক্লাসে। কোষ জিনিসটা কি, কোষের গঠন কিরকম, কোষে কি নিয়ে গঠিত হয়, কোষের কাজ কি, এছাড়া হচ্ছে একটা কোষে কি কি থাকে, এই সকল বিষয় নিয়ে আজকে আমরা জানার চেষ্টা করব। কোষ সর্বপ্রথম যখন আবিষ্কৃত হয় তখন এটা যে আসলে কোষ, এই জিনিসটাই সর্বপ্রথম লক্ষ্য করেছিলেন রবার্ট হুক। উনি রয়্যাল সোসাইটি অফ লন্ডন নামক একটা ল্যাবরেটরিতে যখন যন্ত্রের রক্ষণাবেক্ষক হিসেবে নিযুক্ত হলেন, তখন তিনি মাইক্রোস্কোপ দিয়ে কি করে, কি দেখা যায়, এই জিনিসগুলো দেখতে গিয়ে দেখলেন যে কাঠের একটা ছোট একটা সেকশন করলেন, তারপর এটা মাইক্রোস্কোপে পর্যবেক্ষণ করলেন, দেখলেন যে কিছু ছোট ছোট ঘর দেখা যায়। এখানে কিছু এরকম কিছু ছোট ছোট ঘর দেখা যায়, যে জেলখানার খুপড়ির মতো, যেগুলো ছোট ছোট সেল বা জেলখানার যে ছোট ছোট সেল রয়েছে ওই সেলের মতো। তো তিনি তারপর এই ছোট ছোট ঘরগুলোকে সেল নামকরণ করেন, সেল বা কোষ নামকরণ করেন। তিনি সর্বপ্রথম এই ছোট ছোট ঘরগুলোকে সেল নামকরণ করেন, যেটা হচ্ছে সেলা নামক একটা ল্যাটিন শব্দ থেকে আসলো, ল্যাটিন শব্দ সেলা, যার অর্থ হচ্ছে ছোট ঘর। তাহলে সর্বপ্রথম 1665 সালে, সালটা 1665 সালে, নামটা হচ্ছে রবার্ট হুক সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন। পরবর্তীতে যখন মাইক্রোস্কোপ আবিষ্কৃত হলো, তারপর মাইক্রোস্কোপের বিভিন্ন বিষয় নিয়ে যখন আরো বিশদভাবে আলোচনা হলো, তখন আরেকজন হুক, ওনার নামও অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক সর্বপ্রথম মাইক্রোস্কোপে পর্যবেক্ষণ করেন। এটা হচ্ছে পানির ফোঁটা, রক্ত এবং হচ্ছে দাঁতের ফাঁকের মধ্যে যে ময়লাগুলো জমে থাকে, ওই ময়লাগুলোতে কিছু ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করেন। এবং আমরা জানি যে ব্যাকটেরিয়া হচ্ছে এককোষী একটা জীব, অর্থাৎ ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করা মানে হচ্ছে একটা কোষ পর্যবেক্ষণ করেন। তিনি সর্বপ্রথম জীবিত কোষগুলোকে পর্যবেক্ষণ করেন, অর্থাৎ জীবিত কোষ পর্যবেক্ষণ করেন হচ্ছে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। ইনিও কিন্তু একজন হুক, আর যিনি সর্বপ্রথম কোষ লক্ষ্য করেন বা পর্যবেক্ষণ করেন তার নামও কিন্তু হুক, তবে তিনি হচ্ছে রবার্ট হুক, আর এটা হচ্ছে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। তাহলে আমরা মনে রাখবো হচ্ছে কোষ আবিষ্কার করেন হচ্ছে রবার্ট হুক, আর জীবিত কোষ পর্যবেক্ষণ করেন হচ্ছে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। পরবর্তীতে এই যে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক জীবিত কোষ পর্যবেক্ষণের পর রুডলফ ভার্সো, উনি হচ্ছে সর্বপ্রথম বলেছিলেন যে কোষ হচ্ছে একটা কোষ, অর্থাৎ সব ধরনের কোষ পূর্ববর্তী কোনো না কোনো কোষ থেকে সৃষ্টি হয়, অর্থাৎ কোষ বিভাজনের মাধ্যমে একটা কোষ থেকে পরবর্তী কোষগুলো উৎপন্ন হয়, একটা কোষ পরবর্তী কোষ থেকে উৎপন্ন হয়, এটা বলেছিলেন হচ্ছে রুডলফ ভার্সো। এরপর হচ্ছে মাইক্রোস্কোপের আরো যখন উন্নত ভার্সন, ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কৃত হলো, তারপর কোষের বিভিন্ন অঙ্গাণু, যেমন কোষের মাইটোকন্ড্রিয়া, কোষের বিভিন্ন অঙ্গাণু বলতে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এরপর হচ্ছে গলজি বডি, এই সকল বিষয় নিয়ে আরো বিশদভাবে জানা যায়। এরপরে 1953 সালে ওয়াটসন এবং ক্রিক 1953 সালে ওয়াটসন এবং ক্রিক 1953 সালে ওয়াটসন এবং ক্রিক কোষের মধ্যে ডিএনএর গঠন পর্যবেক্ষণ করেন। কোষের মধ্যে ডিএনএর গঠন পর্যবেক্ষণ করেন। তারপর ডিএনএ কে কোষের ভিত্তি হিসেবে, অর্থাৎ কোষের যে জৈব ভিত্তি, এই জৈব ভিত্তি হিসেবে নামকরণ করেন। এই হচ্ছে কোষ আবিষ্কারের ক্ষেত্রে প্রাথমিক আলোচনা। এরপর আমরা যদি বলি যে এই যে কোষের সকল বিষয়াদি, যেমন কোষের গঠন, আকার, আকৃতি, কোষের বিভাজন প্রক্রিয়া, এই সকল বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হয়, এটাকে বলা হয় হচ্ছে সাইটোলজি বা কোষবিদ্যা। জীববিজ্ঞানের একটি মৌলিক শাখা,
এটা হচ্ছে সাইটোলজি। সাইটোলজিতে তাহলে কোষের গঠন, আকার, আকৃতি ইত্যাদি সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়। এরপরে আমরা জানবো হচ্ছে কোষতত্ত্ব নিয়ে। কোষতত্ত্ব হচ্ছে জীববিজ্ঞানের একটি মৌলিক তত্ত্ব। একটা কোষ কি করে, একটা কোষ জিনিসটা কি, এই জিনিসটা নিয়ে সব একটা তত্ত্ব, যেটাকে বলা হচ্ছে কোষতত্ত্ব। বলা হচ্ছে সমস্ত জীব কোনো না কোনো কোষ দ্বারা গঠিত হবে, অর্থাৎ সেটা এককোষী ব্যাকটেরিয়া থেকে শুরু করে বহুকোষী যে কোনো উন্নত শ্রেণীর উদ্ভিদ হোক, প্রাণী হোক, প্রত্যেকটা জীব কোনো না কোনো কোষ দ্বারা গঠিত হবে। এরপরে কোষ হচ্ছে জীবনের মৌলিক ভিত্তি, কোষ হচ্ছে জীবনের মৌলিক একক, অর্থাৎ যেটাকে আর কোনোভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না। কোষ একটা মাত্র একক। এরপর হচ্ছে নতুন যে কোনো কোষ পূর্ববর্তী কোনো না কোনো একটা কোষ থেকে উৎপন্ন হবে। যেমন আমরা যদি কোষের উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় কোষ বিভাজন প্রক্রিয়া। কোষ বিভাজন প্রক্রিয়ায় কোষ উৎপন্ন হয়, তাহলে একটা কোষ বিভাজিত হয়ে আরেকটা কোষ উৎপন্ন হলো, পরবর্তীতে এই কোষটা থেকে আবার নতুন কোনো কোষ উৎপন্ন হবে। অর্থাৎ এই যে প্রত্যেকটা কোষ, এটা কোনো না কোনো একটা পূর্ববর্তী একটা কোষ থেকে উৎপন্ন হয়। এই হচ্ছে কোষতত্ত্বের তিনটা বিষয়। কোষতত্ত্ব অনুযায়ী আমরা জানলাম প্রত্যেকটা জীব কোনো না কোনো কোষ দ্বারা গঠিত হবে। এখন যদি বলা হয় কোষ জিনিসটা কি, কোষের সংজ্ঞাটা কি, আসলে কোষের সংজ্ঞাটা কি? কোষ হচ্ছে জীবদেহের গাঠনিক একক, জীবদেহের কার্যিক একক, অর্থাৎ জীবদেহের গঠনটা হবে হচ্ছে কোনো না কোনো কোষ দিয়ে। এরপর হচ্ছে কার্যিক একক, প্রত্যেকটা জীবদেহের প্রত্যেকটা কাজ, সেটা শারীরবৃত্তীয় কাজ হোক, সেটা যেই কাজই হোক না কেন, প্রত্যেকটা কাজ কোনো না কোনো ভাবে কোনো যে কোনো একটা কোষের মধ্যে সম্পন্ন হবে। তাহলে এখন যদি বলা হয় কোষ কাকে বলে, কোষ সম্পর্কে সবচেয়ে সুন্দর একটা সংজ্ঞা দিয়েছিলেন হচ্ছে 1969 সালে লুই এবং সিকেভিস কোষের একটা পুঙ্খানুপুঙ্খ একটা সংজ্ঞা দিয়েছিলেন। ওই অনুযায়ী বলা হচ্ছে কোষ হচ্ছে জীবদেহের গাঠনিক এবং কার্যিক একক, যা কোনো না কোনো একটা বৈষম্যবদ্ধ পর্দা দ্বারা আবৃত থাকবে এবং কোন একটা সজীব মাধ্যম ব্যতিরেকে নিজের প্রতিরূপ সৃষ্টি করবে। এই হচ্ছে কোষের সংজ্ঞা। আমরা এখানে তিনটা বিষয় লক্ষ্য করা যায়। একটা হচ্ছে জীবদেহের কার্যিক একক, এছাড়া হচ্ছে বৈষম্যবদ্ধ পর্দা দ্বারা আবৃত থাকে। এখানে একটা বিষয় লক্ষ্য করা যায়, বৈষম্যবদ্ধ মানে হচ্ছে যেই পর্দাটা ভেদ করে কোনো উপাদান প্রবেশ করতে পারবে আর কোনো উপাদান প্রবেশ করতে পারবে না। অর্থাৎ যেগুলো হচ্ছে আমরা কোনো জায়গায় গেলে সংরক্ষিত এলাকা দেখা যায়, সংরক্ষিত এলাকায় এমন না যে কেউ প্রবেশ করতে পারে না, এমন না, কেউ না কেউ অথরিটি যারা থাকে তারা প্রবেশ করতে পারে, কিন্তু আমরা যারা ইন জেনারেল পিপল যারা থাকে তারা প্রবেশ করতে পারে না। এই ক্ষেত্রেও বৈষম্যবদ্ধ পর্দা দ্বারা কোনো দ্রাবক অথবা দ্রবণের কোন একটা দ্রাবক অথবা দ্রব যে কোনো একটা প্রবেশ করতে পারবে, কিন্তু প্রত্যেকটা উপাদান প্রবেশ করতে পারে না। তো তাহলে জীবদেহের যেই জীবকোষের মধ্যে যে পর্দাটা দ্বারা জীবকোষটা আবৃত থাকবে, এটা হচ্ছে একটা বৈষম্যবদ্ধ পর্দা, অর্থাৎ এই পর্দা ভেদ করে প্রত্যেকটা উপাদান যেতে পারবে না। আবার এটা অবৈধ নয়, কাঁচের মতো, কাঁচ হচ্ছে একটা অবৈধ অংশ, তাহলে কাঁচের মতো কোনো অবৈধ অংশ নয়। এরপর হচ্ছে কোনো সজীব মাধ্যম ছাড়া নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। তো ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখতে পারি হচ্ছে ভাইরাস হচ্ছে একটা অকোষীয় অংশ এবং হচ্ছে এটা যতক্ষণ না পর্যন্ত কোন একটা সজীব মাধ্যমের সাথে সংযুক্ত হচ্ছে ততক্ষণ না পর্যন্ত সে তার বংশগতীয় যে কার্যক্রমগুলো, তার সংখ্যা বৃদ্ধি, তার যেই জৈবনিক কার্যগুলো, এই কার্যগুলো সম্পন্ন করতে পারে না। অর্থাৎ তার বংশ বৃদ্ধির জন্য, প্রতিরূপ তৈরি করার জন্য কোন একটা সজীব মাধ্যমের দরকার হয়। এক্ষেত্রে আমরা দেখতে পারি কোষ হচ্ছে কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। তাহলে আমরা লুই এবং সিকেভিজের মধ্যে কোষের সংজ্ঞা এভাবে দিতে পারি, কোষ হচ্ছে জীবদেহের গাঠনিক এবং কার্যিক একক, যা বৈষম্যবদ্ধ পর্দা দ্বারা আবৃত এবং কোনো সজীব মাধ্যম ছাড়া নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে। এই হচ্ছে কোষের সংজ্ঞা। এরপর হচ্ছে আমরা কোষের প্রকারভেদ সম্পর্কে জানতে পারি। আসলে কোষকে বিভিন্ন উপায়ে ভাগ করা যায়। আমরা যদি দেখি কোষকে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে ভাগ করা যায়, এরপর হচ্ছে কোষের কাজের ভিত্তিতে ভাগ করা যায়, কোষ কি কাজ করে তার উপর ভিত্তি করে, এরপরে হচ্ছে কোষ কোথায় আছে তার উপর ভিত্তি করে ভাগ করা যায়, এরপরে কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা কেমন আছে এর উপর ভিত্তি করে ভাগ করা যায়, কোষটা কিভাবে বিভাজিত হচ্ছে তার উপর ভিত্তি করেও কোষকে আমরা ভাগ করতে পারি। প্রথমে যদি আমরা দেখি নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে, আমরা দেখি হচ্ছে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে হচ্ছে কোষ দুই ধরনের হয়। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ হবে দুই ধরনের। নিউক্লিয়াসের গঠনটা যদি সুগঠিত হয়ে থাকে, সুগঠিত বলতে বোঝানো হচ্ছে এখানে একটা নিউক্লিয়াস যেমন হওয়ার কথা, যেমন একটা নিউক্লিয়াসের হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা এটা আবৃত থাকবে, তারপর হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনটা অবশ্যই দ্বিস্তরী একটা নিউক্লিয়ার মেমব্রেন হয়, তারপর হচ্ছে এর ভেতরে নিউক্লিওপ্লাজম থাকে, তারপর এখানে নিউক্লিওলাস থাকে এবং হচ্ছে কিছু যেই ক্রোমাটিন তন্তু অর্থাৎ জেনেটিক উপাদান থাকে। এই হচ্ছে মোটামুটি একটা নিউক্লিয়াসের গঠন। এখানে অবশ্যই নিউক্লিয়ার রন্ধ্র থাকে, কিছু ছোট ছোট রন্ধ্র থাকে যেগুলোর সাথে নিউক্লিওপ্লাজম এবং সাইটোপ্লাজমের মধ্যে একটা সম্পর্ক স্থাপিত হয়।
তো এই হচ্ছে নিউক্লিয়াসের গঠন। এখন নিউক্লিয়াসের গঠনটা যদি এইরকম না হয় তখন এটাকে বলা হচ্ছে অপ্রকৃত নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াসের গঠনটা যদি সুগঠিত না হয়, নিউক্লিয়াসের গঠনটা যদি সুগঠিত না হয় তার উপর ভিত্তি করে এটাকে বলা হচ্ছে আদিকোষ বা প্রোক্যারিওটিক সেল। এরপর হচ্ছে যদি নিউক্লিয়াসের গঠনটা যেমন হওয়ার কথা, অর্থাৎ নিউক্লিয়াসের গঠনটা সুগঠিত হয়ে থাকে, তখন এটাকে বলা হচ্ছে ইউক্যারিওটিক বা প্রকৃত কোষ, ইউক্যারিওটিক সেল বা প্রকৃত কোষ। তাহলে আমরা দেখলাম হচ্ছে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষকে আমরা দুইটা উপায়ে ভাগ করতে পারি। একটা হচ্ছে আদিকোষ, আরেকটা হচ্ছে প্রকৃত কোষ। আদিকোষ হচ্ছে প্রোক্যারিওটিক, প্রো মনে রাখতে হবে, এখানে প্রো মানে আদি বোঝানো হয়, আর ক্যারিওটিকের এখানে ক্যারিয়ন শব্দ দ্বারা বায়োলজিতে নিউক্লিয়াসকে বোঝানো হয়। ক্যারিয়ন যেখানে পাবো আমরা পরবর্তীতে এই ক্যারিয়ন শব্দ দ্বারা নিউক্লিয়াসকে বুঝবো। এরপর হচ্ছে প্রো ক্যারিওটিক মানে আদি নিউক্লিয়াস, এভাবে মনে রাখতে পারো। প্রো ক্যারিওটিক, প্রো মানে আদি কালে হচ্ছে অনেক কিছু ছিল না, তার মানে এখানে নিউক্লিয়াসের মধ্যে অনেক কিছু নাই, এরকম যদি হয়ে থাকে তখন এটা হচ্ছে আদি কোষ। এরপর হচ্ছে প্রকৃত কোষ, যাদের হচ্ছে ইউক্যারিওটিক সেল বলা হয়, অর্থাৎ যাদের নিউক্লিয়াসের গঠনটা সুগঠিত। নিউক্লিয়াসের গঠন সুগঠিত বলতে এই যে দেখো এখানে ক্রোমোজোমার যেই উপাদানগুলো রয়েছে, অর্থাৎ জেনেটিক যে উপাদানগুলো রয়েছে, এই জেনেটিক উপাদানগুলো হচ্ছে একটা নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত থাকে, এবং এইখানে ক্রোমাটিন তন্তু ছাড়াও হচ্ছে নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিওলাস্ট রয়েছে। আর আদিকোষের ক্ষেত্রে দেখা যায় যেই নিউক্লিয়ার উপাদান হিসেবে এবং জেনেটিক উপাদান হিসেবে শুধুমাত্র ডিএনএ থাকে, এবং এই ডিএনএটা হচ্ছে সাইটোপ্লাজমে ভাসতে থাকে, অর্থাৎ এটা কোনো নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা এটা আবৃত থাকে না, এটা সাইটোপ্লাজমের মধ্যে ভাসতে থাকে। এই হচ্ছে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ। এরপরে যদি আমরা দেখি কাজের ভিত্তিতে কোষ, কাজের ভিত্তিতে কোষ হচ্ছে দুই ধরনের, কাজের ভিত্তিতেও কোষ হচ্ছে দুই ধরনের। একটাকে বলা হচ্ছে সোমাটিক সেল বা দেহকোষ, আরেকটাকে বলা হচ্ছে জেনেটিক সেল বা জনন কোষ। তাহলে কাজের ভিত্তিতে আমরা পেলাম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সোমাটিক সেল এবং আরেকটা হচ্ছে গ্যামেটিক সেল বা হচ্ছে জনন কোষ, জনন কোষ। আর সোমাটিক সেল মানে হচ্ছে দেহকোষ। দেহকোষ কি কাজ করে তার উপর ভিত্তি করে, অর্থাৎ এরা দেহ গঠন করে। আর জনন কোষ, যেগুলো জনন কোষ এগুলো হচ্ছে জনন কার্যে অংশগ্রহণ করে। যেমন জনন কোষ হিসেবে আমরা দুই ধরনের জনন কোষ দেখতে পাই, একটা হচ্ছে মেল গ্যামেট আর একটা হচ্ছে ফিমেল গ্যামেট। অর্থাৎ মেল গ্যামেট যেটা এটাকে বলা হচ্ছে শুক্রাণু, এবং ফিমেল গ্যামেট যেটা এটাকে বলা হচ্ছে ডিম্বাণু। তাহলে আমরা দেখলাম কাজের ভিত্তিতে হচ্ছে কোষ দুই ধরনের, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। এরপর অবস্থানের ভিত্তিতে যদি ব্যাখ্যা করা হয়, অবস্থানের ভিত্তিতে হচ্ছে কোষ দুই ধরনের। অবস্থান মানে কোথায় রয়েছে, এটা কি উদ্ভিদে রয়েছে নাকি প্রাণীতে রয়েছে, তার উপর ভিত্তি করে হচ্ছে কোষ দুই ধরনের থাকবে। একটাকে বলা হচ্ছে উদ্ভিদ কোষ, একটা বলা হচ্ছে উদ্ভিদ কোষ, আরেকটা হচ্ছে প্রাণী কোষ। অর্থাৎ যে সকল কোষগুলো উদ্ভিদের মধ্যে থাকবে তাদেরকে বলা হচ্ছে উদ্ভিদ কোষ, আর যে সকল কোষগুলো প্রাণীর মধ্যে থাকবে। মনে রাখতে হবে এখানে হচ্ছে কোষের গঠন জীবভেদে, অর্থাৎ সেটা কি উদ্ভিদ নাকি প্রাণী, উদ্ভিদ এবং প্রাণীর কোষের ক্ষেত্রে কোষের গঠনটা ভিন্ন থাকে। আমরা পরবর্তীতে এই জিনিসগুলো নিয়ে আরো বিস্তারিত জানবো। তাহলে অবস্থানের ভিত্তিতে আমরা কোষ পেলাম হচ্ছে দুই ধরনের, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। এরপরে ক্রোমোজোম সংখ্যার ভিত্তিতে, ক্রোমোজোম সংখ্যা বলতে ক্রোমোজোম সংখ্যার ভিত্তিতে এখানে বোঝানো হয় আমরা আমাদের দেহের মধ্যে, আমরা মানুষের প্রত্যেকটা দেহের কোষের মধ্যে 23 জোড়া করে ক্রোমোজোম রয়েছে, 23 জোড়া করে, অর্থাৎ 46টা ক্রোমোজোম রয়েছে। মনে রাখতে হবে একটা ক্রোমোজোম, একই রকমের একটা ক্রোমোজোম আরেকটা রয়েছে, তার মানে এক জোড়া ক্রোমোজোম মিলে কোন একটা কাজ সম্পন্ন করবে, এরকম হয়। তো এখন ক্রোমোজোম সংখ্যা এক সেট থাকে নাকি দুই সেট থাকে, অর্থাৎ আমাদের ক্ষেত্রে বললাম হচ্ছে 23 জোড়া যে ক্রোমোজোম রয়েছে, 23 জোড়া থেকে প্রত্যেকটা জোড়া থেকে একটা একটা করে নিলে এই সেটে যা পাবো এই সেটে তাই পাবো। অর্থাৎ এটা যদি বিষয়টা যদি এরকম হয়, এখানে এই এক জোড়া, এই এক জোড়া, এই এক জোড়া, এইভাবে এক জোড়া 23 জোড়া করে ক্রোমোজোম রয়েছে। প্রত্যেকটা কোষের মধ্যে 23 জোড়া বা 46টা ক্রোমোজোম থাকবে। এখন এই জোড়া থেকে যদি আমি এটাকে নিই, আর এই জোড়া থেকে যদি আমি এটাকে নিই, এই জোড়া থেকে এটাকে নিলাম, এভাবে তাহলে আমি একটা সেট গঠন করতে পারলাম। আবার অনুরূপভাবে 23 জোড়া থেকে বাকি 23টা নিয়ে আরেকটা সেট গঠন করতে পারলাম। তাহলে আমি দেখলাম যে মানব দেহের মধ্যে প্রত্যেকটা কোষের মধ্যে ক্রোমোজোম সেট, ক্রোমোজোম একটা করে ক্রোমোজোম, অর্থাৎ এক রকমের ক্রোমোজোম দুইটা করে থাকে, অর্থাৎ ক্রোমোজোম সেট দুইটা তৈরি করা যায়। যদি এরকম হয় তখন কিন্তু প্রত্যেকটা কোষের ক্ষেত্রে বা প্রত্যেকটা জীবের ক্ষেত্রে এই জিনিসটা গঠন করা যায় না। তাহলে কোষের ক্ষেত্রে যদি ক্রোমোজোম সেট দুইটা গঠন করা যায়
তখন এদেরকে বলা হচ্ছে ডিপ্লয়েড কোষ। আর যদি ক্রোমোজোম সেট একটা গঠন করা যায় তখন এটাকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড কোষ। তাহলে ক্রোমোজোম সংখ্যার ভিত্তিতে আমরা ব্যাখ্যা করতে পারি এভাবে, একটা হচ্ছে হ্যাপ্লয়েড, আরেকটা হচ্ছে ডিপ্লয়েড। হ্যাপ্লয়েডকে এন দ্বারা প্রকাশ করা হয় আর ডিপ্লয়েডকে 2n দ্বারা প্রকাশ করা হয়। যেমন আমরা যদি দেখি যে ব্যাকটেরিয়া কোষের ক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়া এককোষী জীব, এই যে কয়টা ক্রোমোজোমে থাকুক না কেন একটা সেট গঠন করা যাবে। আর মানুষদের ক্ষেত্রে যে কয়টা ক্রোমোজোম থাকুক না কেন দুইটা সেট গঠন করা যাবে। তাহলে এর উপর ভিত্তি করে আমরা কোষকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে হ্যাপ্লয়েড কোষ আর একটা হচ্ছে ডিপ্লয়েড কোষ। এরপর হচ্ছে বিভাজন প্রক্রিয়ার ভিত্তিতে, বিভাজন কোষটা কিভাবে বিভাজিত হচ্ছে, কোন উপায়ে বিভাজিত হচ্ছে তার উপর ভিত্তি করে এটাকে বলা হচ্ছে মাইটোটিক সেল বা মাইটোটিক কোষ, আর এটাকে বলা হচ্ছে মিওটিক। অনেকে এটাকে মায়োটিকও বলে, তাহলে অর্থাৎ মিওসিসকে অনেকে মায়োসিসও বলে, ওই হিসেবে যারা মায়োসিস বলে তাদের ক্ষেত্রে হবে মায়োটিক সেল। তাহলে কোষের মধ্যে যদি মাইটোসিস বিভাজন করে তখন এটাকে বলা হচ্ছে মাইটোটিক সেল, আর কোষের মধ্যে যদি মিওসিস বিভাজন করে তখন এটাকে বলা হচ্ছে মিওটিক সেল। এই হচ্ছে কোষের প্রকারভেদ। তাহলে আমরা কোষকে বিভিন্ন উপায়ে ভাগ করতে পারি, প্রত্যেকটার ক্ষেত্রে দেখলাম দুইটা ভাগে ভাগ করা যায়। এই ছিল কোষের প্রকারভেদ। এরপর হচ্ছে আমরা দেখেছিলাম কোষের নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে হচ্ছে কোষ দুই ধরনের পেয়েছিলাম, একটা ছিল হচ্ছে আদিকোষ আর একটা ছিল হচ্ছে প্রকৃত কোষ। আদিকোষের মধ্যে নিউক্লিয়াস সুগঠিত নয় আর প্রকৃত কোষের মধ্যে নিউক্লিয়াসটা সুগঠিত। অর্থাৎ আমরা এর পার্থক্য যদি দেখি আমরা এটাকে একটা পার্থক্য হিসেবে নিতে পারি, অর্থাৎ এদের নিউক্লিয়াস সুগঠিত নয় আর এদের হচ্ছে প্রকৃত কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটা সুগঠিত। তাহলে আমরা এটাকে একটা পার্থক্য হিসেবে ধরতে পারি, প্রকৃত কোষের নিউক্লিয়াস সুগঠিত আর আদিকোষের নিউক্লিয়াসটা সুগঠিত নয়। এরপরে যদি বলা হয় এরা কোথায় থাকে, আদিকোষ থাকে হচ্ছে এককোষী জীব, বিশেষত ব্যাকটেরিয়া এবং হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবালের মধ্যে আদিকোষগুলো থাকে। এরপরে প্রকৃত কোষগুলো কোথায় থাকে, প্রকৃত কোষ হচ্ছে যে সকল উন্নত শ্রেণীর উদ্ভিদ রয়েছে, সাধারণত উদ্ভিদ এবং প্রাণী উন্নত শ্রেণীর যারা রয়েছে, যে ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল তুমি এদেরকে বাদ দিয়ে বাকি যারা উন্নত শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণী রয়েছে তাদের সবার ক্ষেত্রে প্রকৃত কোষ রয়েছে। তাহলে উন্নত শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীতে প্রকৃত কোষ পাওয়া যায়। এরপর হচ্ছে এদের গঠনটা কেমন হয়, বলা হচ্ছে এদের নিউক্লিয়াসটা সুগঠিত থাকে না। নিউক্লিয়াসটা সুগঠিত না থাকলে কি হয়, নিউক্লিয়াসের ভেতরে যে সকল বস্তুগুলো থাকে এগুলোকে নিউক্লিয় বস্তু বলা হয়। এই নিউক্লিয় বস্তু সমূহ হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে ছড়ানো থাকবে। অর্থাৎ একটা কোষের মধ্যে আমরা যদি এটাকে নিউক্লিয়াস দেখি তাহলে নিউক্লিয়াসের যে সকল উপাদানগুলো থাকবে এগুলো নিউক্লিয়াস না, এই যে এখানে হচ্ছে সাইটোপ্লাজম থাকে, এই সাইটোপ্লাজমের মধ্যে এই সকল উপাদানগুলো ছড়ানো থাকে। তাহলে আমরা বলতে পারি এরকম নিউক্লিয় বস্তুসমূহ সাইটোপ্লাজমে ছড়ায় থাকে। আর এদের হচ্ছে নিউক্লিয় বস্তুসমূহ কিভাবে থাকবে, নিউক্লিয় বস্তুসমূহ হচ্ছে একটা নিউক্লিয়ার মেমব্রেন থাকবে বা নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার মেমব্রেনের ভেতরে আবৃত থাকে। তাহলে নিউক্লিয়ার বস্তুসমূহ নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত থাকে। এরপরে কোষীয় উপাদান হিসেবে একটা কোষের মধ্যে হচ্ছে বিভিন্ন অঙ্গাণু থাকে, এই অঙ্গাণুর মধ্যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই সকল উপাদানগুলো হচ্ছে প্রকৃত কোষের মধ্যে থাকে। কিন্তু আদিকোষের ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র রাইবোজোম থাকে। তাহলে কোষীয় অঙ্গাণু হিসেবে রাইবোজোম থাকে। আর এদের ক্ষেত্রে হচ্ছে কোষীয় সকল অঙ্গাণু উপস্থিত থাকবে। প্রকৃত কোষী যারা তাদের হচ্ছে সকল কোষীয় অঙ্গাণু উপস্থিত থাকবে, কোষীয় সকল অঙ্গাণু উপস্থিত থাকে। এরপর হচ্ছে আদিকোষী যে সকল জীব রয়েছে তাদের হচ্ছে জেনেটিক উপাদান হিসেবে কেবলমাত্র ডিএনএ থাকে, তালিক উপাদান কেবলমাত্র ডিএনএ থাকে। আর এদের ক্ষেত্রে যারা প্রকৃত কোষী তাদের ক্ষেত্রে হচ্ছে জেনেটিক উপাদান হিসেবে ডিএনএ, হিস্টোন হচ্ছে এক ধরনের প্রোটিন যেটা হচ্ছে ডিএনএ এর গাঠনিক উপাদান হিসেবে কাজ করে বা গাঠনিক প্রোটিন হিসেবে কাজ করে। হিস্টোন এবং প্রোটিন বলতে এখানে জিনকে বোঝানো হচ্ছে, ইত্যাদি থাকে। এগুলো হচ্ছে জেনেটিক উপাদান। তাহলে আমরা দেখলাম জেনেটিক উপাদান হিসেবে ডিএনএ থাকে শুধুমাত্র, আর প্রকৃত কোষের ক্ষেত্রে ডিএনএ, হিস্টোন এবং বিভিন্ন ধরনের প্রোটিন উপস্থিত থাকে। এই হচ্ছে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে আমরা কোষকে আদিকোষ এবং প্রকৃত কোষ এই দুটো উপায়ে ভাগ করতে পারি, এবং এই হচ্ছে আদিকোষের বৈশিষ্ট্য, এই হচ্ছে প্রকৃত কোষের বৈশিষ্ট্য। এরপর আমরা কোষকে কাজের ভাগ করতে পারি। আমরা দেখেছিলাম কোষকে দেহকোষ এবং জনন কোষ এই দুটো উপায়ে কাজের ভিত্তিতে ভাগ করা যায়। দেহকোষ বলতে যারা কোষ, যে সকল কোষগুলো দেহ গঠন করে, দেহ গঠন শুধু দেহ না, বিভিন্ন ধরনের অঙ্গ এবং কয়েকটা অঙ্গ মিলে তন্ত্র বা সিস্টেম গঠন করে, তাহলে এদেরকে বলা হচ্ছে দেহকোষ। আর জনন কোষ কারা,
যারা জনন কার্যে অংশগ্রহণ করে, যেমন শুক্রাণু এবং ডিম্বাণু সৃষ্টি করে, তাহলে তাদেরকে বলা হচ্ছে জনন কোষ। এবং অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে যে জাইগোট গঠন করে, আমরা জানি জাইগোটই হচ্ছে আমাদের সৃষ্টির প্রথম কোষ, তাহলে জাইগোট গঠন করে। তাহলে এই হচ্ছে জনন কোষের কাজ, আর এই হচ্ছে দেহকোষের কাজ। এদেরকে দেহকোষ মূলত মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে থাকে। দেহকোষ তাহলে আমরা দেখলাম দেহকোষ হচ্ছে মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত। মাইটোসিস মানে কি? মাইটোসিস মানে হচ্ছে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হওয়া। আমরা পরবর্তীতে কোষ বিভাজনের চ্যাপ্টারে মাইটোসিস পদ্ধতি সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এরপর হচ্ছে জনন কোষ। জনন কোষ কোন পদ্ধতিতে বিভাজিত হয়? বলা হচ্ছে জনন কোষ হচ্ছে মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়। মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়। তাহলে এই হচ্ছে কাজের ভিত্তিতে কোষের ধরন। কাজের ভিত্তিতে কোষের ধরন আমরা দেহকোষ এবং জনন কোষ পেয়েছি। দেহকোষ হচ্ছে দেহ গঠন, অঙ্গ এবং তন্ত্র গঠন করে। তারপর হচ্ছে জনন কোষ হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু গঠন করে। এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে কিন্তু জাইগোট গঠন করে, যেখান থেকে একটা জীব পরবর্তীতে তার দেহ গঠন পূর্ণতা পায়। এরপর হচ্ছে দেহকোষ হচ্ছে মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়, আর জনন কোষ হচ্ছে মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়। এরপর আমরা অবস্থানের ভিত্তিতে, অর্থাৎ কোষটা কোথায় আছে তার উপর ভিত্তি করে আমরা দেখেছিলাম দুইভাবে কোষকে ভাগ করা যায়। একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ। এক্ষেত্রে কোষ জীবের কোষ হওয়া সত্ত্বেও উদ্ভিদ এবং প্রাণীর কোষের মধ্যে কিছুটা গঠনগত দিক দিয়ে কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায়। উদ্ভিদ কোষ কোনগুলোকে বলা হয়? উদ্ভিদ কোষ হচ্ছে যারা উদ্ভিদের দেহ গঠন, বৃদ্ধি এবং জননে সাহায্য করে উদ্ভিদ। আর প্রাণী কোষ মানে বোঝাই গেল হচ্ছে প্রাণী কোষ হচ্ছে প্রাণীর দেহ গঠন, প্রাণীর দেহ গঠন, বৃদ্ধি এবং জননে সাহায্য করে। এই হচ্ছে প্রাণী কোষ। এখন উদ্ভিদ কোষের মধ্যে এমন কিছু উপাদান থাকে যা প্রাণী কোষের মধ্যে থাকে না, আবার প্রাণী কোষের মধ্যে এমন কিছু উপাদান থাকে যা উদ্ভিদ কোষের মধ্যে থাকে না। যেমন উদ্ভিদ কোষ হচ্ছে প্রধান বৈশিষ্ট্য, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে প্রধান যে ডিফারেন্সটা, এটা হচ্ছে কোষ প্রাচীর নিয়ে। কোষ প্রাচীর, উদ্ভিদ কোষে হচ্ছে কোষ প্রাচীর থাকে, আর প্রাণী কোষে হচ্ছে কোষ প্রাচীর থাকে না। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। সাধারণত একটা কোষ, এটা যদি কোষের মেমব্রেন হয় বা সেল মেমব্রেন হয়, এর বাইরে গিয়ে উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখা যায় আলাদা একটা স্তর থাকে, যেটা 3 স্তরের। আমরা কোষ প্রাচীর নিয়ে আলোচনা করবো অবশ্যই। তাহলে এটা উদ্ভিদ কোষের মধ্যে থাকে কেবলমাত্র, কিন্তু প্রাণী কোষের মধ্যে এই কোষ প্রাচীরটা থাকে না। এরপর হচ্ছে উদ্ভিদ কোষের মধ্যে হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে, আর প্রাণী কোষের মধ্যে হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে না। দেখো, ক্লোরোপ্লাস্ট হচ্ছে সালোক সংশ্লেষণের একটা গুরুত্বপূর্ণ উপাদান এবং সালোক সংশ্লেষণের স্থান। এই সালোক সংশ্লেষণ হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেটা হচ্ছে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করার একটা প্রক্রিয়া। তাহলে এর উপর ভিত্তি করে আবার কোষকে আমরা এর উপর ভিত্তি করেও কিন্তু ভাগ করতে পারি। একটা হচ্ছে অটোট্রফিক, আরেকটা বলা হচ্ছে হেটেরোট্রফিক। অটোট্রফিক মানে হচ্ছে যে সকল কোষগুলো নিজের খাদ্য নিজে তৈরি করে, যেমন উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদ কোষগুলো কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করে, এগুলো হচ্ছে অটোট্রফিক সেল। আর কিছু কোষ রয়েছে যাদেরকে বলা হচ্ছে হেটেরোট্রফিক, অর্থাৎ অন্য আরেকটা ভোজ করে, এরা অন্য আরেকটা প্রাণীর উপর ডিপেন্ড করে, খাবারের জন্য অন্য আরেকটা প্রাণীর উপর ডিপেন্ড করে। তাহলে আমরা দেখলাম হচ্ছে উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে, কিন্তু প্রাণী কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে না। এরপর হচ্ছে উদ্ভিদ কোষে এমন একটা জিনিস থাকে না যেটা কিন্তু প্রাণী কোষের মধ্যে থাকে, এটার নাম হচ্ছে সেন্ট্রিওল। তাহলে উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না, আর প্রাণী কোষের মধ্যে সেন্ট্রিওল থাকে। প্রাণী কোষের মধ্যে সেন্ট্রিওল থাকে, আর উদ্ভিদ কোষের মধ্যে সেন্ট্রিওল থাকে না। আর এদের মধ্যে দেখা যায় একটা কোষের মাঝখানে করে একটা বড় বৃহৎ আকৃতির কোষ গহ্বর থাকে। এই কোষ গহ্বরটা একটা কোষের একটা ফাঁকা জায়গা, যদি এটা একদম বায়ু দ্বারা পূর্ণ থাকে না, এখানে কিছু রস থাকে, কোষ রস থাকে এবং কিছু খনিজ পুষ্টি থাকে, এই ধরনের কিছু উপাদান দ্বারা এটা পূর্ণ থাকে। তাহলে এদের ক্ষেত্রে দেখা যায় বড় কোষ গহ্বর থাকে। আর এদের ক্ষেত্রে সাধারণত থাকে না, যদি থাকে তা হবে একদম ছোট। সাধারণত থাকে না, প্রাণী কোষের মধ্যে কোষ গহ্বর থাকে না, তবে যদি থাকে তা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কোষ গহ্বর দেখা যায়। এরপরে কোন একটা কোষ খাদ্য তৈরি করবে, অতিরিক্ত খাদ্যগুলো কি নষ্ট হয়ে যাবে? না, উদ্ভিদ কোষ হচ্ছে তার খাদ্যগুলোকে সঞ্চয় করে রাখবে, অন্যভাবে প্রাণী কোষ হচ্ছে তার খাদ্যগুলোকে পরবর্তী ব্যবহারের জন্য সঞ্চয় করে রাখবে। এক্ষেত্রে দেখা যায় উদ্ভিদ কোষ হচ্ছে স্টার্চ হিসেবে খাদ্য সঞ্চয় করে রাখে, আর এই কোষের ক্ষেত্রে দেখা যায় গ্লাইকোজেন হিসেবে
গ্লাইকোজেন কিন্তু এক ধরনের চর্বি জাতীয় উপাদান, এজন্য প্রাণী কোষের ক্ষেত্রে হচ্ছে অতিরিক্ত খাবার খেলে এগুলো চর্বি হিসেবে জমা হয়ে যায়, যেটা কিনা তার সঞ্চিত খাদ্য হিসেবে দেখা যায়। এই ছিল হচ্ছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য। আমরা কোষকে মূলত এখানে ভাগ করেছিলাম হচ্ছে কোষের অবস্থান ভিত্তিতে, এটা কি উদ্ভিদে রয়েছে নাকি প্রাণীতে রয়েছে তার উপর ভিত্তি করে আমরা কোষকে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ এই দুইটা ভাগে ভাগ করেছিলাম। এরপর আমরা দেখবো হচ্ছে একটা জীবকোষের মধ্যে কি কি উপাদান থাকে। সাধারণত আমরা যদি ব্যাখ্যা করে দেখি, একটা জীবকোষের মধ্যে দুই ধরনের উপাদান দেখতে পাবো, একটা হচ্ছে কোষ প্রাচীর, আরেকটার নাম দিলাম হচ্ছে প্রোটোপ্লাজম। সাধারণত উদ্ভিদ কোষেই কোষ প্রাচীর এটা থাকে, প্রাণী কোষের মধ্যে থাকে না। তাহলে কোষ প্রাচীর ছাড়া কোষের যে সকল উপাদানগুলো থাকবে, যেমন এই যে এটার যদি কোষ প্রাচীর হয়, এর কোষ প্রাচীরের ভেতরে একটা সেল মেমব্রেন থাকবে, অর্থাৎ কোষ ঝিল্লি থাকবে। এই কোষ ঝিল্লির ভেতরে সাইটোপ্লাজম থাকবে, সাইটোপ্লাজমের ভেতরে নিউক্লিয়াস, এই সকল উপাদান। তাহলে আমি যদি কোষ প্রাচীরকে বাদ দিয়ে দিই, বাকি যে সকল উপাদানগুলো থাকবে এই সবগুলোকে একত্রে বলা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে আমরা আবার প্রোটোপ্লাজমের মধ্যে বেশ কয়েকটা উপাদান দেখতে পাই। একটা হচ্ছে একদম প্রোটোপ্লাজমের একদম বাইরের দিকে পাই হচ্ছে সাইড মেমব্রেন বা কোষ ঝিল্লি। এটা হচ্ছে কোষকে বাইরের আঘাত থেকে এবং কোষীয় উপাদানগুলোকে রক্ষা করে এবং কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। এরপর হচ্ছে আমরা সাইটোপ্লাজম পাবো। সাইটোপ্লাজম হচ্ছে কোষ ঝিল্লি দ্বারা আবৃত। এই যে কোষ ঝিল্লি দ্বারা আবৃত যে সকল উপাদানগুলো থাকবে, এই সকল উপাদানগুলো সাইটোপ্লাজমের মধ্যে ভাসমান থাকবে। এবং সাইটোপ্লাজম জিনিসটা কি? সাইটোপ্লাজম হচ্ছে একটা অর্ধতরল, মানে তরল না, এক্স্যাক্টলি জেলির মতো, অর্ধতরল থকথকে জেলির মতো একটা উপাদান, যেটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। এবং কোষ ঝিল্লি দ্বারা, তাহলে আমরা এইভাবে বলতে পারি কোষ ঝিল্লি দ্বারা আবৃত অর্ধতরল থকথকে জেলির মতো উপাদানকে বলা হয় সাইটোপ্লাজম। এরপর আমরা দেখতে পাবো হচ্ছে নিউক্লিয়াসকে। তাহলে আমরা প্রোটোপ্লাজমের মধ্যে এই উপাদানগুলো দেখতে পাই। এরপর এখন যদি বলা হয় সাইটোপ্লাজমের মধ্যে কি থাকে, সাইটোপ্লাজমের মধ্যে আমরা বেশ কয়েকটা অঙ্গাণু দেখতে পাবো, যেগুলোকে বলা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে আবার দুই ধরনের অঙ্গাণু দেখতে পাই। একটাকে বলা হচ্ছে আবরণীযুক্ত, আরেকটাকে বলা হচ্ছে আবরণীবিহীন। আবরণীযুক্ত বলতে যেগুলো আবরণ থাকে, যেমন আমরা মাইটোকন্ড্রিয়ার বাইরে একটা আবরণ থাকে এবং ভেতরের একটা আবরণ যেটা হচ্ছে ভাঁজ হয়ে থাকে, এই ভাঁজকে পৃষ্ঠ বলা হয়। আবার দেখা যায় হচ্ছে প্লাস্টিডের ক্ষেত্রে, প্লাস্টিডে হচ্ছে এরকম একটা দ্বিস্তরী একটা আবরণ দ্বারা আবৃত থাকে প্লাস্টিড। তাহলে এইগুলো হচ্ছে আবরণীযুক্ত, আর কিছু কিছু রয়েছে যারা হচ্ছে আবরণীবিহীন। তাহলে আমরা সাইটোপ্লাজমের ক্ষেত্রে দেখতে পাবো সাইটোপ্লাজমের মধ্যে সাইটোসল এবং কোষীয় অঙ্গাণু। অর্থাৎ তুমি যদি খেয়াল করো যে কোন একটা পায়েসের মধ্যে হচ্ছে বিভিন্ন কিশমিশ, নারকেল দেয়, তাহলে এইগুলোকে বাদ দিয়ে তুমি যেই অর্ধতরল অংশটা পাবা, এই জিনিসটাকে বলা হচ্ছে সাইটোসল। তাহলে সাইটোপ্লাজম, এই যে কোষের মধ্যে সাইটোপ্লাজমের মধ্যে এখানে বিভিন্ন অঙ্গাণুগুলো উপস্থিত আছে, এই অঙ্গাণুগুলোকে বাদ দিয়ে তুমি এক্স্যাক্টলি যে অর্ধতরল পদার্থটা পাবা সেটাই হচ্ছে সাইটোসল। আর কোষীয় অঙ্গাণুর মধ্যে আমরা দেখতে পেলাম হচ্ছে দুই ধরনের। কোষীয় অঙ্গাণু হচ্ছে দুই ধরনের থাকবে, একটা হচ্ছে আবরণীযুক্ত, আরেকটা হচ্ছে আবরণীবিহীন। আবরণীবিহীন কোন কোন অঙ্গাণুগুলো রয়েছে এদেরকে মনে রাখলে বাকিগুলো হচ্ছে আবরণীযুক্ত। তাহলে আবরণীবিহীনের মধ্যে রয়েছে হচ্ছে কোষকঙ্কাল, রাইবোজোম এবং সেন্ট্রোজোম। এখানে লেখাটা একটু ডিস্টার্ব হচ্ছে, এটা হচ্ছে সেন্ট্রোজোম। তাহলে এই হচ্ছে আবরণীবিহীন অঙ্গাণু। বাকি যারা রয়েছে তারা হচ্ছে সবাই আবরণীযুক্ত অঙ্গাণু। যেমন আবরণীযুক্ত অঙ্গাণুর মধ্যে আমরা কি কি পাবো? আমরা পাবো হচ্ছে প্লাস্টিড কি কাজ করে? প্লাস্টিড হচ্ছে সালোক সংশ্লেষণে সাহায্য করে। এরপর হচ্ছে আমরা আবরণীযুক্ত অঙ্গাণুর মধ্যে পাবো হচ্ছে মাইটোকন্ড্রিয়া কি করে? মাইটোকন্ড্রিয়া হচ্ছে শক্তি উৎপন্ন করে, এজন্য এটাকে শক্তি ঘর বলা হয় বা পাওয়ার হাউস বা শক্তি ঘর বলা হয়। এরপরে লাইসোজোম পাবো। লাইসোজোম কি কাজ করে? লাইসোজোম হচ্ছে কোষের মধ্যে যে সকল বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হবে এই বর্জ্য পদার্থগুলোকে ভেঙে ফেলে। তাহলে এরপর হচ্ছে আমরা পাবো হচ্ছে কোষ গহ্বর কি কাজ করে? আগেই বলেছিলাম, কোষ গহ্বর হচ্ছে কিছু কোষ রস ধারণ করে এবং হচ্ছে কিছু খনিজ, পানি বা পুষ্টি ধারণ করে। তাহলে কোষ গহ্বর এগুলো কিন্তু আবরণযুক্ত অঙ্গাণু। তাহলে কোষ গহ্বর কি কাজ করে? পানি এবং খনিজ ধারণ করে। এরপরে যদি আমরা দেখি ক্লোরোপ্লাস্ট
ক্লোরোপ্লাস্ট, যদিও ক্লোরোপ্লাস্ট হচ্ছে প্লাস্টিডের একটা প্রকারভেদ, এটা পরে দেখা যাবে। ক্লোরোপ্লাস্ট হচ্ছে সালোক সংশ্লেষণে সাহায্য করে। এরপর হচ্ছে আমরা যদি দেখি গলজি বডি থাকে, গলজি বডি কিন্তু প্রোটিন এবং লিপিড প্যাকেজ করে। প্যাকেজ মানে হচ্ছে এটা পরিবহনের সময় এদেরকে প্রোটিন এবং লিপিড গুলোকে পরিবহনের সময় এদেরকে একটা জড়ো করে এদেরকে প্যাকেজিং করা, মানে আমরা বাজারজাত করার সময় কোন একটা পণ্যকে যেভাবে প্যাকেজিং করা হয় ওইভাবে প্রোটিন এবং লিপিড গুলোকে পরিবহনের সময় এদেরকে প্যাকেজ করতে হয়। এই কাজটা করে হচ্ছে গলজি বস্তু। এরপর হচ্ছে আমরা দেখতে পাবো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখানে জায়গা না থাকার কারণে আমি এদিকে লিখলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে সংক্ষেপে এদেরকে ইআর বলা হয়। সংক্ষেপে বলা হয় হচ্ছে ইআর। এটা কি কাজ করে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো হচ্ছে প্রোটিন এবং লিপিডকে পরিবহন করে এবং উৎপাদনও করে। এ হচ্ছে কোষীয় অঙ্গাণু। একটা কোষের মধ্যে কি কি দেখা যায় বা কি কি থাকতে পারে, এই ছিল কোষীয় উপাদান। তাহলে আমরা জীবকোষের মধ্যে দুইটা উপাদান দেখতে পেলাম, একটা হচ্ছে কোষ প্রাচীর যেটা কিনা শুধুমাত্র উদ্ভিদ কোষের মধ্যে থাকে, তারপর হচ্ছে প্রোটোপ্লাজম কিন্তু উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয়ের ক্ষেত্রে দেখা যায়। এরপরে প্রোটোপ্লাজমের ক্ষেত্রে আমরা দেখলাম হচ্ছে সাইটোমেমব্রেন থাকে যেটা কিনা একটা কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করবে, তারপর সাইটোপ্লাজম থাকে, এরপর হচ্ছে নিউক্লিয়াস থাকে। আমরা নিউক্লিয়াস নিয়ে পরবর্তীতে আরো বিস্তারিত জানবো। এরপর হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে সাইটোসল থাকে এবং কোষীয় অঙ্গাণু থাকে। কোষীয় অঙ্গাণুর মধ্যে দেখলাম হচ্ছে আবরণযুক্ত কিছু থাকে আর কিছু আবরণবিহীন থাকে। তাহলে যারা আবরণযুক্ত থাকে তাদের হচ্ছে আবরণটা প্রোটিন, লিপিড ইত্যাদি কিছু উপাদান দ্বারা তৈরি হয়, আর আবরণবিহীন যারা তাদের হচ্ছে আবরণই থাকে না। তাহলে এখানে কোষকঙ্কাল জিনিসটা কি? কোষকঙ্কাল হচ্ছে একটা কোষের মধ্যে যে সকল অঙ্গাণুগুলো থাকে, এই অঙ্গাণুগুলো তো আমরা দেখলাম সাইটোপ্লাজমের মধ্যে ভাসমান অবস্থায় থাকে। এখন সাইটোপ্লাজমের মধ্যে যদি ভাসমান থাকে তাহলে আমরা যদি এভাবে কোন একটা একদিকে যদি কাটতে হয় তাহলে এদিকে আমাদের কোষের উপাদানগুলো কি এদিকে এরকম ভাবে সরে যাবে? বিষয়টা এমন না। এটা দেখা যায় যে কোষীয় উপাদানগুলো ঠিক যে জায়গায় থাকে ওই জায়গাতেই স্থির থাকে। এই স্থির রাখতে সাহায্য করে হচ্ছে কঙ্কালগুলো। কোষীয় কঙ্কালগুলো হচ্ছে কোষীয় যেই সাইটোপ্লাজমের যে সকল অঙ্গাণুগুলো রয়েছে অঙ্গাণুগুলোকে ধারণ করবে এবং এগুলোকে দৃঢ় রাখবে। এরপর হচ্ছে রাইবোজোমকে বলা হচ্ছে প্রোটিন তৈরির কারখানা, অর্থাৎ এটা হচ্ছে প্রোটিন তৈরি করবে, প্রোটিন সংশ্লেষ করবে, মূলত এমআরএনএ এর সাহায্যে প্রোটিন সংশ্লেষ করে। এরপর হচ্ছে সেন্ট্রোজোম হচ্ছে এটা সেন্ট্রিওল থাকে, এর একটা অংশ হচ্ছে সেন্ট্রিওল যেটা কিনা কোষ বিভাজনের জন্য সাহায্য করে। তাহলে এই হচ্ছে জীবকোষ। মূলত আজকের ক্লাসের মাধ্যমে আমরা কোষের আদ্যপান্ত জানলাম, অর্থাৎ কোষ কেমনে আবিষ্কৃত হয়েছিল, কোষ কি কাজ করে, কোষের প্রকারভেদ কেমন হতে পারে, একটা কোষ কি কি কাজ করতে পারে, কোষ কিভাবে বিভাজিত হতে পারে, এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ক্লাসটা শোনার জন্য।